আচ্ছা ওকে আচ্ছা অ্যাটেন্ডেন্স তো আমি নিয়েছি, বলেছি না অ্যাটেন্ডেন্স নিয়েছি। হ্যালো, হ্যাঁ স্যার। অলরেডি দেখেছি আমরা আমরা যে সিম্বলস গুলো ইউজ করেছিলাম সেই সিম্বল গুলোর মধ্যে একটা ডিসিশন বক্স ছিল। ডিসিশন বক্সটা কি ইউজ হচ্ছে, একটা ডিসিশন ইউজ, কোনো ডিসিশন নিতে গেলে আমাদের এই ডিসিশন বক্সটা ইউজ করতে হয় এবং ডিসিশন বক্সের মধ্যে কন্ডিশন আমরা লিখি। বেসড অন দ্যাট কন্ডিশন we have to take the decision, and from that decision box there will be two branch, one for truthness and another for falseness. So if the condition is true, we have to move in the truthness branch, and if the condition is false, we have to move at the false branch. So let's see what happened. So we take a problem to find the maximum between two inputted number. দুটো নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম আমরা বার করব। So what will be the input for this problem? এই প্রোগ্রামটার জন্য ইনপুট কি হবে বলো? স্যার এন্টার টু নাম্বারস a, b। দুটো নাম্বার, ওকে ফাইন। আমরা একটা দিয়েও নিতে পারি আর দুটো আলাদা স্টেটমেন্টও নিতে পারি। তো ইনপুট এন্টার ফার্স্ট নাম্বার টু এ, ইনপুট এন্টার সেকেন্ড নাম্বার টু বি। তোমাদের যদি মনে হয় যে একটু শর্টে লিখবে, ইনপুট এন্টার এনি টু নাম্বার টু এ কমা বি লিখতে পারো, নো প্রবলেম। ওকে, তাহলে আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে ইনপুট। ইনপুট আমাদের নেওয়া হয়ে গেছে। নেক্সট কি, উই নিড টু কম্পেয়ার বিটুইন এ এন্ড বি। সো উই আর চেকিং, আমাকে ম্যাক্সিমাম বার করতে বলেছে, তাহলে আমরা দেখছি whether a is greater than b or not. So within the decision box we are writing a greater than b. You can also add is a greater than b or is a greater than b, no problem. If the condition is true, there is no specific side for true or false. You can choose any one of them. Suppose তুমি এই সাইডটাকে, লেফট সাইডটাকে তুমি চুজ করছো হচ্ছে অ্যাজ এ ট্রু পার্ট, তাহলে সেই সাইডে ওয়াই লিখলে। নেক্সট, তাহলে আমরা অ্যারোটা এখানে টানলাম। আমরা এখানে যেহেতু কোনো স্পেসিফিক সাইড নেই, তো ইউ হ্যাভ টু মেনশন ইট উইথ ট্রু অর সি অর ইয়েস অর ওয়াই। ওকে, একইভাবে ফলস সাইডে উই ক্যান রাইট এফ অর এল, এফ অর ফলস অর নো অর এন। ওকে, any one among them. So if a greater than b is true, what is our decision? A is the larger one, so we'll display print a. Now if the condition is false, then what we'll do? If the condition is false, that means what is our decision? Which one is the larger? So b, A b, is b. not greater than Print b. B. Obviously, B, B is the larger one. Print B. So we writing print b. We don't have any other task, so combine them and make it stop. স্যার, হ্যাঁ বলো। আমি বলছিলাম যে একটা প্রশ্ন, যে যদি কন্ডিশনে আসে দুটোই সেম নাম্বার যদি হয়, তাহলে যদি দুটো সেম নাম্বার হয় তাহলে কি হবে দেখো, কন্ডিশনটা ট্রু হলো কি হলো না, হলো না। ফলস সাইডে গেল, বি গেল, তুমি দুটোই 5 দিয়েছো, তার মানে লার্জেস্ট ভ্যালু কত আসবে? 5 ই আসবে, নো প্রবলেম, হ্যাঁ 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 তাই না? হুম, হুম, হ্যাঁ, ওরকম। এবার তোমার যদি কোথাও কোনো তোমার প্রবলেমে যদি এটা দেখানোর দরকার থাকে যে না দুটোর মধ্যে কোনোটাই বড় না সমান, তাহলে সেক্ষেত্রে দেখাবো, সেটা আলাদা কথা। হুম, হুম। আপাতত আমরা একদম সিম্পলেস্ট কেস করছি। সিম্পলেস্ট কেসটা কি, এ আর বির মধ্যে দুটো নাম্বারের মধ্যে বড় কোন, আমরা সেটাই বলছি। দুটো সেম হলে যে কোনো একটা শো করলেই যখন সেটাই বড় সেটাই ছোট, তাই না? সেম এর কেস। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি হলো, তাহলে একটা কন্ডিশনাল ফ্লোচার্ট কিভাবে ড্র করতে হয় আমরা শিখলাম। স্যার ওয়াই এন কেন লিখবেন স্যার? ওয়াই এন এটা লেখা হয়েছে কোন সাইডটা ট্রু, কন্ডিশনটা ট্রু না ফলস সেটা বলার জন্য। তুমি ওয়াইও লিখতে পারো, টিও লিখতে পারো, ট্রুও লিখতে পারো, ইয়েসও লিখতে পারো, আবার এন এর জায়গায় এনও লিখতে পারো, নো লিখতে পারো। ইজ এ গ্রেটার দ্যান বি? ইয়েস। ইজ এ গ্রেটার দ্যান বি? নো। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। ইয়েস লিখতে পারো, ট্রু ফলস লিখতে পারো, ঠিক আছে, নো প্রবলেম, বা ছোট করেও লিখতে পারো। আচ্ছা, ক্লিয়ার? এটুকুনি ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এখানে লাস্টে যে স্টপটা দিয়েছেন, এটা প্রিন্ট এর নিচে তো স্টপটা আলাদা ভাবে দিতে পারি, প্রিন্ট বি এর নিচেও আলাদা করে স্টপটা দিতে পারি? হ্যাঁ দিতে পারি, কিন্তু সবসময় একটা যে কোনো প্রোগ্রাম বা ফ্লোচার্টের রেসপেক্টে সিঙ্গেল এক্সিট পয়েন্ট ইজ অলওয়েজ ওয়েলকাম। সবসময় চেষ্টা করা হয় যে প্রোগ্রামে যেন সিঙ্গেল এক্সিট পয়েন্ট থাকে। এন্ট্রি পয়েন্ট তো সবসময় সিঙ্গেলই হয়, স্টার্ট একটা থেকে শুরু হয়। হ্যাঁ,
কিন্তু এক্সিট পয়েন্টটাও যেন সিঙ্গেল হয়, এটা একটা গুড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য। সেই জন্য এটাকে জুড়ে একটা জায়গা দিয়ে করা হয়েছে। ঠিক আছে, ওকে স্যার। দুটো 3টে 10টা স্টপ ফ্লোচার্টে থাকাটা ভালো নয়, রুল নয়, কিন্তু কিছু কনভেনশন থাকে, তো কিছু রুলস থাকে আর কিছু কনভেনশন থাকে, তো সেটা কনভেনশনটা হচ্ছে এটা বেটার। ওকে, আচ্ছা স্যার বলছি তাহলে এখানে তো একটা সিঙ্গেল ডিসিশন বক্স হয়েছে, এবার যদি এখানে মাল্টিপল ডিসিশন বক্স থাকে তখন তো আমাকে আলাদা আলাদা করে স্টপটা দিতে হবে। না, তাও দরকার হবে না, আমরা দেখবো একটা দিয়েই করতে পারবো। আমরা দেখি কি হয়, আগে একটু সিঙ্গেলটা করে নিই, তারপরে আমরা মাল্টিপল করবো, আজকেই করবো, নো প্রবলেম। ওকে, আমরা সিঙ্গেলটা যদি বুঝে থাকি তাহলে আমরা দেখি এবার একটা নিজেরা করি। সাপোজ draw a flowchart to check whether an inputted number is odd or even. একটা নাম্বার ইনপুট নেবো, সেটা অড না ইভেন টেস্ট করবো, পারা যাবে? ইয়েস স্যার। নো স্যার, বুঝতে পারছি না। স্যার হবে এটা। অড নাম্বার ইভেন নাম্বার কি জানো? কোনটাকে অড নাম্বার বলে, কোনটাকে ইভেন নাম্বার বলে? ইয়েস স্যার। বাংলায় যাকে বলে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। স্যার ইনপুট একটা নিয়ে হবে নাকি? মানে কটা নাম্বারকে টেস্ট করতে বলেছে? দুটো। কটা নাম্বারকে টেস্ট করতে বলেছে? একটা। একটা। তাহলে ইনপুট কটা হবে? একটা। কোশ্চেনের মধ্যে কোশ্চেনটা ভালো করে পড়বে, দেখবে ওর মধ্যেই অ্যান্সার আছে। ওকে, এর আগেরটা কি বলা হয়েছিল? ফাইন্ড দ্য ম্যাক্সিমাম বিটুইন টু ইনপুটের নাম্বার। কটা ইনপুট নিতে বলা, কটা নাম্বারের মধ্যে কম্পেয়ার করতে বলা হয়েছে? দুটো। তাহলে ইনপুট কটা হবে? দুটো। ঠিক আছে, ইনপুট কথাটা যে সবসময় থাকবে তার কোনো মানে নেই, কিন্তু বুঝতে হবে। যেমন ধরো আমরা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতে বলা হয়েছিল আগের দিনের হোমওয়ার্কে, তাহলে একটা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতে গেলে আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি জানি? PRT/100। তাহলে কখানা ভ্যালু লাগছে? 100 তো কনস্ট্যান্ট, দরকার হচ্ছে না। PR আর T এই তিনটে ভ্যালু ছাড়া আমি কাজ করতে পারবো না। তাহলে আমার কটা ইনপুট হবে? 3টে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে এবার হ্যাঁ বলো। স্যার আগের একটা ইনপুট আর আউটপুট নেই ফ্লোচার্টে? মানে না ঢুকতে পারলে তো দেখো কিছু করার নেই, এখানে তোমারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই, ওদেরও কিছু করার নেই। যেটা আমি আমরা স্যার করতে ঢুকতে পারি, পারছিলাম না, 3বার 4বার পর ঢুকতে পেরেছি। বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি আজকে ওয়েদারটা খারাপ, বলছি ক্লাসগুলো গুগল মিটে করালে কি অসুবিধা হয়? আমার কিছু অসুবিধা নেই। অ্যাকচুয়ালি জুমটা অনেক ফ্লেক্সিবল বলে আমি জুমে করাই। গুগল মিটে আমি তোমাদের যদি মনে হয় গুগল মিটে করলে পারে বেটার হবে, আমি গুগল মিটে করাতেই পারি, অসুবিধার কিছু নেই। গুগল মিটে প্রবলেম হয়। এক নেটওয়ার্ক প্রবলেম থাকলে সব জায়গাতেই প্রবলেম হবে, সেটা সমস্যা না। এখন দেখো সাবস্টিটিউট একটাই, সেটা হচ্ছে ক্লাসটা রেকর্ডিং রাখো, যারা ঢুকতে পারছে না তারা ক্লাসের রেকর্ডিংটাকে দেখে নেবে, এছাড়া তো আর কিছু করার নেই। অনলাইনে এই প্রবলেম তো একটু থাকবেই, এই জন্য তাও তো সকালের দিকে ক্লাসটা কি, এরপরে তো বেলা হয়ে গেলে আরো বেশি প্রবলেম হয়। তো ওদের ক্লাসটা বিটা ব্যাচটা সকালে ছিল, ওদের প্রবলেম হয়নি, ওদেরও প্রবলেম হয়েছে, আজকে 2-4 জনের একটু প্রবলেম হয়েছে, তো তোমাদের বেলায় বলে একটু বেশি প্রবলেম হচ্ছে। যাই হোক, আমরা বরঞ্চ স্টার্ট করি। দেখো একটু মিলিয়ে নাও, আমরা এখানে কি করছি? ফ্লোচার্ট টু চেক whether an inputted number is odd or even। তার মানে আমাদের নাম্বার অফ ইনপুট কটা? একটা। তাহলে ফার্স্ট আমরা কি করব? একটা নাম্বার ইনপুট নেব, স্টার্ট করে ফার্স্ট এন্টার ইন নাম্বার, একটা নাম্বার ইনপুট নিলাম। নেক্সট, একটা নাম্বার অড না ইভেন, হাউ উই ক্যান ফাইন্ড ইট? 5% to স্যার ডিভাইড বাই 2 0. 2 দিয়ে ডিভাইড করলে If it is divisible by 2, এবার ডিভিসিবলটা বুঝবো কি করে? Sir, percent. ডিভাইড বাই 2 স্যার। ডিভাইড বাই 2 করে করার Operator. পরে
You have to use the operator. যদি রিমাইন্ডারটা 0 হয় তাহলে তোরা মিউট হয় না রে even। রিমাইন্ডারটা জিরো কিনা সেটা আমাকে দেখতে হবে, ভাগশেষ বা রিমাইন্ডারটা জিরো কিনা সেটা আমাকে দেখতে হবে। তাহলে সেটার জন্য আমার অপারেটর কি? পার্সেন্ট বা মড। তার জন্য আমরা কি লিখছি? ইফ a%2 equals to 0। তাহলে ইফ a%2 equals to 0, দ্যাট মিনস এটা যদি মানে রিমাইন্ডার যদি না থাকে 0 হয়, তাহলে নাম্বারটা কি হবে? ইভেন নাম্বার। তাহলে আমাদের ডিসিশন যদি এটা ট্রু হয়, তাহলে আমরা কি করব? প্রিন্ট করছি ইভেন। এখন কিন্তু আমরা কোনো ভেরিয়েবলের কন্টেন্ট প্রিন্ট করছি না, একটা মেসেজ প্রিন্ট করছি, তাই ইভেন্টটা উইদিন কোটেশন। আগে যখন আমরা ম্যাক্স এ বি সি প্রিন্ট করেছি তখন কি করেছি? করসপন্ডিং ভেরিয়েবলের নামটা দিয়েছি। যখন ভেরিয়েবল লিখবো তখন কোটেশন হবে না, যখন একটা মেসেজ প্রিন্ট করবো তখন কোটেশন হবে। তাহলে আমরা এখন একটা মেসেজ প্রিন্ট করছি ইভেন, তাই প্রিন্ট ইভেন। একইভাবে ইফ দ্য কন্ডিশন ইজ ফলস দেন তাহলে কি হবে? অড। তাহলে আমরা অড প্রিন্ট অড করলাম। স্টপ। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার বলছি এখানে যে a%2 দিয়েছে, a mod 2 দিয়েছেন যেখানে, তারপর এখানে ইকুয়াল টু তো 0 হবে। এটা আমি প্রোগ্রামিং করছি না, সুতরাং ফ্লোচার্টে তুমি সিঙ্গেল ইকুয়ালস টু দাও, ডাবল ইকুয়ালস টু যাও, তাতে কিছু আসা যায় না। আচ্ছা ওকে স্যার। এখানে সিঙ্গেল ইকুয়ালস টু ডাবল ইকুয়ালস টু দুটোই দিতে পারো আমরা যখন প্রোগ্রামিং করব তখন। কারণ ফ্লোচার্ট বা অ্যালগরিদম ডাইরেক্টলি প্রোগ্রামিং এর উপর ডিপেন্ড করে না, তুমি টুকটাক এদিক ওদিক করতেই পারো, নো প্রবলেম। স্যার a%2টা একবার ব্যাপারটা তার বোঝানো মানে হবে স্যার ডবল ইকুয়াল টু দিলে কোনো প্রবলেম হবে না তো? ভুল না, ওকে ভুল হবে না। সিঙ্গেল Okay, ইকুয়ালস টু ডাবল ইকুয়ালস টু দুটোই এখানে ভ্যালিড। পার্সেন্ট সিম্বলটার কাজ হচ্ছে দুটো নাম্বারকে ভাগ করার পর ভাগশেষ যেটা থাকে সেই ভাগশেষটা ও রিটার্ন করে। যা একটা নাম্বার অড না ইভেন সেটা আমরা কিভাবে বুঝি? ভাগ করে ভাগফল থেকে কিন্তু বুঝতে পারবো না, ভাগশেষ থেকে বুঝতে পারবো। তাহলে ভাগশেষটা পাওয়ার জন্য আমার অপারেটর হচ্ছে পার্সেন্ট। আমি যদি a%b লিখি, তার মানে a কে b দিয়ে ভাগ করলাম এবং ভাগ করার পরে যে ভাগশেষ থাকবে সেটা রিটার্ন করবে। তাহলে এখানে b এর জায়গায় 2 দিয়ে ভাগ করতে হবে, তাই 2 দিয়ে ভাগ করেছি a%2। এবার দেখছি যে a কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষটা 0 না নন জিরো। বেসিক্যালি 0 2 দিয়ে ভাগ করলে জানো ভাগশেষ কি হতে পারে, 0 আর 1 হতে পারে, এর বাইরে অন্য কিছু হতে পারে না। তাহলে 0 কি 0 নয় সেটা আমরা দেখি। যদি 0 হয় তার মানে কি মিলে গেছে, সেক্ষেত্রে এটা ইভেন জোড় সংখ্যা, ইভেন নাম্বার, তাহলে আমরা প্রিন্ট করছি ইভেন। আর যদি কিছু ভাগশেষ থাকে তার মানে এটা কি বোঝা যাচ্ছে? এটা জোড় সংখ্যা নয়, বিজোড় সংখ্যা, তাহলে এটা তখন প্রিন্ট করছি কি অড নাম্বার, প্রিন্ট অড। ব্যাস কাজ শেষ। স্যার যদি দুটো ইনপুট থাকে তাহলে কি হবে? দুটো ইনপুট থাকবে, একটা নাম্বারের কি বলে অড না, একটা নাম্বারকে অড না ইভেন চেক করতে বলা হচ্ছে, দুটো ইনপুট থাকবে কেন? আচ্ছা আচ্ছা। তোমাকে একটা পাস দেওয়া হয়েছে একটা প্রোগ্রামের, সেই পাসে একজন যেতে পারে, তাহলে দুজন ঢুকতে গেলে কি হবে? অসুবিধা পারবে না ঢুকতে। পারবে না। তাহলে এখানে স্কোপই তো নেই, ইনপুট তো একটাই দিতে পারবে, তো দুটো চেক করার প্রশ্ন আসছে কোথা থেকে? নিশ্চয়ই ইনপুট নাম্বার 2 একটাই তো ইনপুট আসছে, তাই না? হ্যাঁ স্যার। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা কন্ডিশনের রেসপেক্টে কি হবে সেটা আমরা বুঝতে পারলাম। নেক্সট এবার একটু দেখা যাক আরো যদি কন্ডিশন বেশি হয় তাহলে কি করব। আমরা এবার আগে দুটো নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম বার করেছিলাম, এবার চেক করছি তিনটে নাম্বারের ম্যাক্সিমাম। তাহলে তিনটে নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম বার করতে গেলে কি করতে হবে? কি করবে বলো? ধরো তোমার কাছে তিনটে বল, তিনটে ইনপুট দিতে হবে। তোমার কাছে ইনপুট দিতে হবে। লোহার বল আছে, অবভিয়াসলি ফার্স্টে তো তিনটে ইনপুট দিতেই হবে। তারপরে আমরা কি করব? কম্পারিজনটা করতে গেলে কি করতে হবে? তাহলে ফার্স্ট ধরো তোমার কাছে তিনটে আইডেন্টিক্যাল দেখতে তিনটে লোহার বল আছে, স্টিলের বল আছে। এবার এই বলগুলোর মধ্যে ওয়েটটা ডিফারেন্ট আছে, হাতে ওয়েট নিলে বুঝতে পারবে ডিফারেন্ট, এমনিতে রাখা আছে দেখে বুঝতে পারবেন, সাইজ না। তাহলে এবার তুমি কিভাবে বুঝবে যে তিনটের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভারী? এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি করে জাস্ট তার মানে কি তুমি কি করবে? এমনি ম্যানুয়ালি বলো, বল আছে এখানে এবিসি নেই, তিনটে বল আছে,
বা তিনটে বলের গায়ে এবিসি লেখা আছে, ঠিক আছে, এবার বলো। স্যার ওটা হাতে নিয়ে দেখবো কত ওজন। কে দেখবে? হ্যাঁ, কি করবে? কোনটা প্রথমে একটা তুলবে রেখে দেবে, আবার একটা তুলবে রেখে দেবে, এভাবে সবকটা একসাথে তুলবো। তিনটে সিকোয়েন্স ওয়াইজ নেবো, ফার্স্ট এ নিলাম, তারপর বি নিলাম, তারপর সি নিলাম। সিকোয়েন্স না, তুমি বেসিক্যালি কি করবে, যে কোনো দুটো তুলবে, তাই না? যে কোনো দুটো তুলবে, তুলে দেখবে কোনটা বেশি ভারী, যেটা বেশি ভারী সেটা হাতে রাখবে, যেটা হালকা সেটা রেখে দেবে, দিয়ে এবার থার্ড যে বলটা আছে সেটাকে তুলবে। এবার সেই থার্ড বলের সঙ্গে এই আবার প্রথম যে প্রথমে যে কম্পারিজন করার পর যে বলটা বেশি ভারী ছিল সেটা কম্পেয়ার করবে। এইভাবে কাজ করবে না? হ্যাঁ স্যার। তার মানে এইভাবে যদি আমি করি, তার মানে আলটিমেট আমার কি করছে, আমাকে কিন্তু একবার চেকিং করে আমি বলতে পারছি না, তাহলে আমাকে আলাদা বারবার চেকিং করতে হচ্ছে। তাহলে বারবার চেকিং করতে গেলে বারবার আমাকে কন্ডিশন ডিসিশন বক্স ইউজ করতে হবে, মাল্টিপল ডিসিশন বক্স ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা ফার্স্ট আমরা কি কাজ করছি, প্রথমে আমার তিনটে নাম্বার আছে, তাহলে আমরা ফার্স্ট তিনটে ইনপুট নিতে হবে। এটা নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন নেই, তাই তো? ওকে, তাহলে আমরা তিনটে ইনপুট নিয়ে নিলাম। এবার তিনটে ইনপুট নেওয়ার পর এবার যে কোনো দুটো, আমি প্রথম দুটো তুললাম, এ বি সি তিনটে আছে, তাহলে এ আর বি যে কোনো আরবিটারি তোলাই যেতে পারে, তো প্রোগ্রামে তো একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে, তাহলে আমরা দুটো তুললাম এ বি। তাহলে ফার্স্ট আমরা কি চেক করছি, whether a is greater than b। যদি এটা বড় হয়, এ বলটা যদি বড় হয়, এটা ট্রু। দেখো আমরা বলেছি কোনো স্পেসিফিক দিক নেই, যে কোনো দিকে নেওয়া যেতে পারে, আগের গুলো ট্রু সাইডটা লেফট সাইডে নিয়েছিলাম, এবার ট্রু সাইডটা রাইট সাইডে নিয়েছি, তোমার যেদিকে খুশি নিতে পারো, নো প্রবলেম। ইফ a greater than b, if it is true, যদি এটা ট্রু হয় তার মানে আমি কি বুঝতে পারলাম, এ বলটা বড় ভারী। তাহলে এবার এর সাথে কার কম্পেয়ার করতে হবে, সি। তাহলে এবার আমরা কম্পেয়ার করছি a greater than c। এবার যদি দেখি এটা সি এর থেকেও বড় হয়, এটাও যদি ট্রু হয়, তার মানে আমরা কনফার্ম এটা বি আর সি দুটোর থেকেই ট্রু, তাই দুটোর থেকেই ভারী বা বড়। দ্যাট মিনস আমরা ডিসিশনে পৌঁছে গেলাম, এ ইজ দ্য লার্জেস্ট বিটুইন দিস থ্রি, দ্য ম্যাক্সিমাম বিটুইন দিস থ্রি। তাহলে আমরা ক্লিক করে দিলাম কি এ। বোঝা গেল কিনা বলো? প্রথমে হ্যাঁ, দুটোর স্যার, মধ্যে কম্পেয়ার করেছি, যেটা ভারী সেটা হাতে ইয়েস রেখেছিলাম, স্যার বুঝেছি। তার সঙ্গে নতুন সিটা তুললাম, থার্ডটা যদি দেখি প্রথমটায় এটার থেকেও থার্ডটার থেকেও ভারী, তার মানে সবচেয়ে ভারী কোনটা, এ। এটা নিয়ে কনফিউশন নেই। আচ্ছা, এবার যদি দেখা গেল না প্রথমটা ভারী নয়, সিটা বেশি ভারী এর থেকে, তাহলে আমরা কি করব, বি এর সাথে সিটাকে কম্পেয়ার করব, সির সাথে বিটাকে কম্পেয়ার করব, কারণ বিটাকে কম্পেয়ার করার কি স্যার দরকার? প্রিন্ট সি হয়ে যাবে। হ্যাঁ, বিটাকে কম্পেয়ার করার দরকার নেই। এ আর বি এর মধ্যে কোনটা ভারী ছিল, বি। এই B। এ আর বি এর মধ্যে এ ভারী ছিল, তাহলে সি যদি সি এর থেকে ভারী না হয়, তার মানে সি কার থেকে ভারী, এর থেকে ভারী। আর সি যদি এর থেকে ভারী হয়, এ তো বি এর থেকে ভারী, তাহলে অবভিয়াসলি সি ইজ দ্য লার্জেস্ট ওয়ান। বোঝা গেল কিনা বলো? এ আর বি এর মধ্যে থেকে যেটা ভারী সেটা আমি হাতে রেখেছিলাম। এবার তৃতীয়টা যখন তুললাম, দেখলাম তৃতীয়টা এই প্রথমটার থেকেও বেশি ভারী, তাহলে তার আগে যেটা রেখে দিয়েছি সেটা তো এর থেকে হালকা, সেই জন্য তো রেখে দিয়েছি, তাহলে অবভিয়াসলি সিটা সবচেয়ে বেশি ভারী। কি? স্যার বুঝেছি। ও, তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ই এই ডিসিশন, এর ফলস পার্টে এই ডিসিশন নিতে পারি যে প্রিন্ট সি, কি পারি তো? Okay. আবার দেখো যদি এইটা না হয়, প্রথমে এ আর বি তুলেছি, এটা বড় নয়, বিটা বেশি ভারী, ওকে, নো প্রবলেম। তাহলে বিটাকে আমরা বিটার সাথে এবার থার্ডটার কম্পেয়ার করব, সিটার কি কম্পেয়ার লিখবে, করব। বি গ্রেটার দ্যান সি। হুম। তাহলে বিটা এর থেকে বড়, এবার বিটা সি এর সঙ্গে কম্পেয়ার করছি, যদি এবারও ট্রু হয় তাহলে অবভিয়াসলি লার্জেস্ট ওয়ান কি, বি। বিটা এ সি দুটোর থেকে বড়, তাহলে প্রিন্ট বি। আর যদি না হয়, যদি তাহলে প্রিন্ট সি। বিটা সি এর থেকে বড় না হয়, তার মানে কি সি বড়, একই কারণে, যে কারণে এ আর সি রেসপেক্টে সি বড় ছিল, তাহলে এটাকে আমরা আলাদা করে প্রিন্ট সিও লিখতে পারি বা এর সাথে জুড়েও দিতে পারি। ওকে, দেন তিনটে জুড়ে দিলাম। আচ্ছা, ভালো বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ইয়েস স্যার।
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, তাহলে এটার উপর বেস করে আমরা আরেকটা নিজের একটা ফ্লোচার্ট করো তো দেখি এই প্রবলেমটা পারা যায় কিনা, করো তো দেখি। আমরা এখানে কি বলছি, একটা দোকানে একটা কোন একটা অর্গানাইজেশনে কোম্পানিতে তাদের সেলস পার্সনদের কমিশন দেওয়া হয় সেলস ভ্যালুর উপর বেস করে, কত টাকা সেল করেছে তার উপর বেস করে সে কমিশন পাবে। 5,000 টাকার কম হলে 5% সেলস পাবে, 5% অফ সেলস ভ্যালু। যত টাকা বিক্রি করবে তার 5% তো সেলস পাবে, কমিশন হিসাবে পাবে। যদি 5,000 থেকে 7,500 হয়, এই রেঞ্জে যদি পৌঁছাতে পারে, সে বেশি সেল করেছে, তাহলে তাকে এক্সট্রা কমিশন দেওয়া হবে 10%। তাহলে সে 10% অফ সেল ভ্যালু প্লাস ₹100 এক্সট্রা 100 টাকা এক্সট্রা কমিশন। আর যদি 7,500 টাকার বেশি যদি সেল করে, তাহলে তার কমিশনের পার্সেন্টেজটা 15% করে দেওয়া হবে। ওকে, তাহলে এই যদি একটা তাদের শর্ত হয়, তাহলে এবার কমিশন কোন সেই অর্গানাইজেশনের সেই কোন একটা সেলস পার্সনের কমিশনটা কিভাবে আমরা ক্যালকুলেট করব? সেম এবিসি করে করলে হবে স্যার? এখানে 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 ইনপুট কটা ইনপুট? স্যার তিনটা। তিনটে স্যার বিলো 5,000 আর স্যার 5,000 টু 75,000 একটা হবে, আর একটা অ্যাবভ 75,000 একটা হবে। আস্তে 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 একটা সেলসম্যানের সেল ভ্যালু কি তিনটে হতে পারে? একটা মাসে একটা লোক, একটা মাসে হোক, দিনে হোক, উইকে হোক, যার উপরই ক্যালকুলেশন হবে, সে সেল করবে, সে একবারে 5,000 টাকাও 3,000 টাকাও সেল করবে, 10,000 টাকাও সেল করবে, 15,000 টাকাও সেল করবে, এটা তো হতে পারে না। মোট কত টাকা সেল করেছে সেটাই তার সেলস ভ্যালু। সুতরাং তাহলে পারে এখানে এই টোটাল ক্যালকুলেশনটা টোটালি ডিপেন্ড করছে কার উপরে? সেলস ভ্যালুর উপরে, একটাই সেলস ভ্যালু। দ্যাট মিন্স তাহলে তোমার ইনপুটটা কি হবে? একটা, শুধু সেলস ভ্যালু। বোঝা গেল কিনা? তুমি ক্যালকুলেট করছো কমিশন। কোশ্চেনটা ভালো করে দেখো, draw a flowchart to calculate the commission of a salesperson. কমিশনটা কার উপর ডিপেন্ড করছে? কমিশনের ক্যালকুলেশনটা either 5% of sales value বা 10% of 15% of sales value, সব সময় কার উপর? সেলস ভ্যালুর উপরে। তাহলে আমার ইনপুটটা কি হবে? সেলস ভ্যালু। তাহলে আমরা ইনপুট নিলাম সেলস ভ্যালু। ক্লিয়ার? বোঝা গেল কিনা বলো? নেক্সট, ইয়েস স্যার। আমাদের হাতে টাইম নেই বলে আমি করে দিচ্ছি, তোমাদের দিলাম না, পরে হোমওয়ার্ক দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট দেখো, এই যে সেলস ভ্যালুটা ক্যালকুলেট করলাম, এবার এর উপর বেস করে আমাকে কমিশন ক্যালকুলেট করতে হবে। তাহলে ফার্স্ট শর্তটা কি আছে? লেস দ্যান 5,000 কিনা। আগে দেখি, হ্যাঁ বলো। স্যার এসটা কেন লিখলেন 2s? 2s এটা তো মানে অলমোস্ট সিনট্যাক্সের পার্ট। আমরা তো লিখি ইনপুট টু এ, ইনপুট টু বি, ইনপুট টু লেন্থ, ইনপুট টু ব্রেথ, তাই না? সেলস ভ্যালুটার নাম নিয়েছি এস, 2s, ইনপুট এন্টার সেলস ভ্যালু 2s, মানে এস ভেরিয়েবলের মধ্যে নাও। আচ্ছা, ওকে, এবার ফার্স্ট কন্ডিশনটা কি বলা হয়েছে? বিলো 5,000 কিনা। তাহলে হোয়াট উই আর চেকিং? এস লেস দ্যান 5,000। যদি কন্ডিশনটা ট্রু হয়, দেন ক্যালকুলেশনটা কি? কমিশন ইকুয়ালস টু সেলস ভ্যালুর 5%। তাহলে এস ইন্টু 5/100 বা এস ইন্টু 0.05, যেটা ইচ্ছা লিখলে। তাহলে এটা হয়ে গেল বিলো 5,000। পরেরটা কি বলেছে? 5,000 থেকে 7,500, তাই না? আচ্ছা, ওকে, এবার আমরা তাহলে যদি ফলস হয়, এবার তাহলে যদি ফলস হয়, কন্ডিশনটা যদি ফলস হয়, ফলস কি ইন্ডিকেট করছে? সেলস ভ্যালুটা লেস দ্যান 5,000 নয়, ইজ ইট? তাহলে লেস দ্যান 5,000 নয়, তার মানে অবভিয়াসলি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5,000। স্যার কমিশনটা কিভাবে বার করলেন? ইয়েস স্যার। বলছি কমিশন কিভাবে ক্যালকুলেট করে বলছি। আমি যেটা বলছি এবার একটা সেটা দেখো। ফার্স্ট আমরা কি বলেছি? এস লেস দ্যান 5,000, এস লেস দ্যান 5,000 এর জন্য একটা ক্যালকুলেশন হয়েছে। নেক্সট, এবার বলছি ফলস। এর ফলস পার্টটা মানে কি ইন্ডিকেট করছে? এস লেস দ্যান 5,000 নয়, দ্যাট মিন্স অবভিয়াসলি ইট ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 5,000, মানে 5,000 বা তার বেশি, তবে এখানে আসবে।
এবার যদি আমরা চেক করি এস লেস দেন ইকুয়ালস টু 7500, এটা যদি ট্রু হয় তার মানে অবভিয়াসলি সেলস ভ্যালুটা গ্রেটার দ্যান 5000, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5000 এন্ড লেস দ্যান ইকুয়ালস টু 7500, তাই না? কন্ডিশনটা আমি লেস দ্যান ইকুয়ালস টু 7500 লিখেছি, সুতরাং এটা ট্রু পার্ট মানে তো এখানে 7500 এর কমই হবে। কিন্তু এখানে কি 7500 এর কম মানে 2000 কি এখানে আসতে পারবে? যদি সেলস ভ্যালুটা 2000 হয় তাহলে কি কন্ট্রোলটা এই জায়গাটায় আসবে? আসতে পারবে না, কারণ তার আগে ও 5000 এর কম ভ্যালুগুলো তো তার আগে ওপরের ক্যালকুলেশনে চলে যাবে। যখন সেলস ভ্যালুটা 5000 বা তার বেশি হবে তখনই একমাত্র নো পার্টে আসবে। তাহলে সেকেন্ড যে ডিসিশন বক্সটা, সেকেন্ড ডিসিশন বক্সে কন্ট্রোলটা কোনগুলোর জন্য আসবে? 5000 অর তার বেশি সেগুলোর জন্য আসবে, এবং এখানে চেক করা হচ্ছে কি লেস দ্যান ইকুয়ালস টু 7500 কিনা। তার মানে আলটিমেট কোন রেঞ্জের জন্য ক্যালকুলেটেড হচ্ছে? 5000 থেকে 7500। হ্যাঁ স্যার। ওকে, তাহলে 5000 থেকে 7500 এর জন্য কি বলা হয়েছে? 10% অফ সেলস ভ্যালু প্লাস 100। তাহলে ক্যালকুলেট করো, কমিশন ইকুয়ালস টু সেলস ভ্যালু 10%, তাহলে এস ইনটু 0.1 বা 10/100 ও লিখতে পারো, প্লাস 100 টাকা এক্সট্রা দেওয়া হবে প্লাস 100। তাহলে কমিশন ক্যালকুলেশন বোঝা গেল। আগেরটা 5% বলেছিল তাই এস ইনটু 0.5 করেছিলাম, এটা 10% তাই 0.5 না 0.05 করেছিলাম, 10% তাই 10/100 মানে 0.1। আবার দেখো এই কন্ডিশনটা যদি ফলস হয়, এস লেস দ্যান ইকুয়ালস টু 7500, এই কন্ডিশনটা যদি ফলস হয় তার মানে কি 7500 এর সমান বা কম নয়, তাহলে অবভিয়াসলি গ্রেটার দ্যান 7500। আমাকে আবার বলেইছে গ্রেটার দ্যান 7000 এর জন্য 15%, তাহলে সেই ক্যালকুলেশনটা করার জন্য আর কি আমার চেক করার দরকার আছে? ইজ এস লেস দ্যান ইজ এস গ্রেটার দ্যান 7500? নো স্যার। দরকার নেই, কারণ এটা ইমপ্লিসিট যে ফলস পার্ট মানেই 7500 এর বেশি না 7500 এর কম। তাহলে আমি এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন করে দিলাম। বোঝা গেল কিনা বলো? তাহলে প্রথমে 5 বিলো 5000 ট্রু হলে তার ফর্মুলা তার জন্য যে ক্যালকুলেশন আছে সেটা বলা হলো। যদি সেটা না হয় তাহলে চেক করলাম 7500 এর কম কিনা, সেটা যদি ট্রু হয় তার মানে কি বোঝাচ্ছে 5000 থেকে 7500, সেটা যদি ফলস হয় তার মানে কি বোঝাচ্ছে 7500 এর বেশি। তাহলে তিনটে আলাদা আলাদা স্ল্যাবের জন্য তিনটে আলাদা আলাদা কমিশন ক্যালকুলেটেড হলো। এরপরে প্রত্যেকটার পরেই আমাকে কমিশনটা ডিসপ্লে করতে হবে, এটা কমন টাস্ক। যেহেতু এটা কমন টাস্ক তাহলে আমরা কি করলাম, তিনটেকে টেনে একটা পয়েন্টে নিয়ে আসলাম, তিনটে একটা পয়েন্টে আসলো, দেন এরপরে আমরা কমিশনটা ডিসপ্লে করলাম। কাজ শেষ, স্টপ। বলো বোঝা গেল কিনা? শেষ দিক থেকে করা যাবে এটা? 7000 এর বেশি 7000 ইকুয়াল হ্যাঁ করতেই পারো। প্রথমেই তুমি প্রথমে চেক করলে ইজ এস গ্রেটার দ্যান 7500, ট্রু হলে একটা ক্যালকুলেশন, এর ফলস পার্ট মানে স্যার আমি এইভাবেই করেছি। হ্যাঁ নো প্রবলেম, করতেই পারো, উপর থেকে করো আর নিচে থেকে করো একই। তখন ফলস পার্ট ওকে মানে স্যার 7500 এর বেশি নয়, 7500 বা তার কম। এবার আবার চেক করো লেস দেন 5000 বা লেস দেন ইকুয়াল টু 5000, ট্রু, তার মানে কি 7500 থেকে 5000 তার এগেইনস্টে একটা হবে, এই গ্রেটার দেন ইকুয়াল টু 5000 আর একটা তার সেটা ফলস পার্ট মানে লেস দেন 5000। ওকে, তাহলে আশা করি বোঝা গেল যে কন্ডিশনাল ফ্লোচার্ট কিভাবে ড্র করতে হয়। কারো কোনো কোশ্চেন sir. থাকলে বলো, তাহলে আমরা এটা বুঝতে পারছি। ওকে, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা যেটা এবার করব, আমরা আবার কয়েকটা হোম টাস্ক তোমাদের দিয়ে দেবো, সেই হোম টাস্কের উপর বেস করে তোমরা আবার জাস্ট একই রকম ভাবে নেক্সট দিনও আমরা দেখবো, কিছু হোম টাস্ক দেখবো আর কিছুটা আমরা ডিসকাস করে দেবো। একটু তোমরা সবাই মিউট থাকো, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, একটু সবাই মিউট থাকবে, তারপরে আবার কথা বলছি।